হঠাৎ এক সকালে একটি বিলাসবহুল বাড়ির মধ্যে ওই বাড়ির গৃহকর্মীর মৃতদেহ পাওয়া যায়। তবে সেই বাড়ির মালিকেরা সবাই মিসিং। তদন্তে নেমে এক পুলিশ অফিসার বুঝতে পারে এটা শুধু একটি হত্যাকাণ্ড নয়, এর ভেতরে লুকানো আছে এমন কিছু যা চোখের সামনে থেকেও ধরা পড়ছে না। সম্পদ, ক্ষমতা আর এক অদ্ভুত মানসিক প্রবণতা, সবকিছু এক সূক্ষ্ম জালে বাঁধা। তবে গল্পে এমন একটা বাঁক আসছে যেখানে খেলা শুরু হলেও বোঝা যাবে না কে খেলছে আর কাকে খেলনার মতো ব্যবহার করা হচ্ছে। তো এই অন্ধকার রহস্যের দরজা খুলতে আপনি প্রস্তুত তো? হ্যালো ফ্রেন্ডস, দিস ইজ প্লাবন অ্যান্ড ওয়েলকাম টু প্লাবন ওয়ার্ল্ড। বলছি 2025 সালে মুক্তি পাওয়া মার্ডার মিস্ট্রি ক্রাইম থ্রিলার মুভি সিসয়ের কথা। প্রথমে বলে নিচ্ছি, মুভিটি একটি আন্ডাররেটেড মুভি, তবে মুভির কনসেপ্টটা একদমই বাস্তবধর্মী। তো আর কথা না বাড়িয়ে সোজা এক্সপ্লেনেশনে চলে যাচ্ছি। মুভির শুরুতেই আমাদের একটি এমবামিং সেন্টার দেখানো হয়। এমবামিং সেন্টার হচ্ছে কোনো ব্যক্তি যখন মারা যায় তার বডিটিকে সৎকারের আগ পর্যন্ত দীর্ঘ সময় সংরক্ষণ করতে এই জায়গায় এনে প্রসেসিং করা হয় এবং সৎকারের জন্য এখান থেকে প্রস্তুত করে নিয়ে যাওয়া হয়। এই ব্যক্তির নাম সেলভা। এই এমবামিং সেন্টারে কাজ করে। প্রতিদিনের মতোই সেলভা একটি বডির কাজ করছিল। তবে কাজ শেষ করে বাইরে বের হতেই সেলভা এখানের অ্যাম্বুলেন্স চালকের সাথে কথা বলছিল। চালক জানায় এই বডিটি নিয়ে সে কেরালা যাবে। এর মধ্যে সেলভার কাছে একটি কল আসে। কলটি পাওয়া মাত্রই সেলভা কিছু সময়ের জন্য স্তব্ধ হয়ে যায় আর এরপরই দেরি না করে দ্রুত একটি বাড়ির দিকে ছুটে যায়। তবে সেই বাড়ির সামনে গিয়ে দেখে বাড়ির মধ্যে পুলিশ, মিডিয়া সব ভিড় করেছে। ভিড় ঠেলে সামনে গেলেই সেলভা একটি মৃতদেহ দেখতে পায়। মূলত এই বাড়ির গৃহকর্মী রাজুর মৃতদেহটি। সেলভা বডিটি দেখা মাত্রই একদম হতভম্ব হয়ে যায়। এদিকে পুলিশের সদস্যরা পুরো বাড়ি তন্ন তন্ন করে খুঁজে জানায় বাড়ির মধ্যে কেউই নেই, শুধু বাইরে লাশটি পড়ে আছে। তখন সেলভা ওই অ্যাম্বুলেন্স চালককে কল করে এবং জানতে চায় তুই কি চলে গিয়েছিস। চালক জানায় এখনও যায়নি। সেলভা বলে ঠিক আছে, তুই থাক, আমি আসছি, আমিও তোর সাথে যাব। বলে সেলভা ওই বডি ডেলিভারি দিতে চলে যায়। সিন চলে যায় কমিশনার অফিসে। ইনি হচ্ছেন ইন্সপেক্টর মুগিলান। মুগিলান মূলত ছুটিতে ছিল, কিন্তু কমিশনার মুগিলানকে ডেকে বলে তোমার ছুটি বাতিল, আজ থেকে কাজে যোগ দাও। মুগিলানের বিষয়ে একটি কথা বলে রাখি, মুগিলান এর আগে যে কেসটি তদন্ত করছিল সে কেসের তদন্ত করতে গিয়ে একজন ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তার কানেকশন খুঁজে পেয়ে তাকে অ্যারেস্ট করতে যাচ্ছিল। এই জন্য মুগিলানকে কিছুদিনের জন্য ডিউটির বাইরে রাখা হয়েছে। কমিশনার মুগিলানকে বলে দেখো মুগিলান, সব জায়গায় আদর্শ দিয়ে কাজ হয় না, কিছু জায়গায় কম্প্রোমাইজও করতে হয়। এরপর কমিশনার মুগিলানকে কৃষ্ণমূর্তি নামে তার এক বন্ধুর সাথে পরিচয় করিয়ে দেয় এবং বলে ওর ভাতিজা আধাবান আর তার স্ত্রী মালবিকাকে গতকাল থেকে পাওয়া যাচ্ছে না। রাজু নামে এক লোক ওদের বাড়িতে কাজ করত। সকালে বাড়ির সামনে তার মরদেহ পাওয়া গেছে। লোকাল থানার এসআই কমল ঘটনাস্থলে গিয়ে কিছু তথ্য সংগ্রহ করেছে। তুমি কমলের থেকে সেই সব তথ্য নিয়ে দ্রুত এই কেসের তদন্ত শুরু করো। আর কমিশনার কথা মতো মুগিলান কমিশনার অফিস থেকে কৃষ্ণমূর্তি আর ওই এসআই কমলকে নিয়ে সোজা ঘটনাস্থলে পৌঁছে যায়। এসআই কমল জানায় স্যার, এখানে আধাবন আর মালবিকা নামে এক দম্পতি থাকত। তাদের সদ্যই বিয়ে হয়েছিল আর রাজু অনেক বছর যাবৎ এখানে কাজ করত। কিছুদিন আগে আধাবনের বাবা মারা গিয়েছিল। মুগিলান জানতে চায় ওর রিলেটিভ বা বন্ধুদের বিষয়ে কিছু জানা গেছে। কমল বলে স্যার, রিলেটিভের খোঁজ নিচ্ছি, তবে ওর একজন বন্ধু আছে নাম সেলভা, এমবামিংয়ের কাজ করে। কিন্তু মুগিলান এটাই বুঝতে পারছে না আধাবনের মতো এত বড় একজন ইন্ডাস্ট্রিয়ালিস্ট তার বন্ধু একজন এমবামিং ওয়ার্কার, এটা কিভাবে সম্ভব। কমল তখন বলে স্যার, ওরা ছোটবেলার বন্ধু। মাঝে মধ্যেই সেলভা আধাবনের সাথে দেখা করতে তার বাড়িতে আসত। সব কিছু শোনার পর মুগিলান সেলভাকে দিয়ে তার প্রথম জিজ্ঞাসাবাদ শুরু করতে চায়, কিন্তু কমল জানায় স্যার, সেলভা তো এখন শহরের বাইরে একটি মৃতদেহ ডেলিভারি করতে কেরালাতে গিয়েছে। সাথে এটাও জানায় স্যার, একটা অদ্ভুত বিষয় আছে, বাড়িতে সিসিটিভি ক্যামেরা ছিল কিন্তু তার হার্ড ড্রাইভটা পাওয়া যাচ্ছে না। আর এটা শোনার পর মুগিলান পুরো বাড়িটা তন্ন তন্ন করে তল্লাশি করে। এরপর কৃষ্ণমূর্তিকে বলে আপনি চিন্তা করবেন না, যেভাবে হোক না কেন আমরা ওদের খুঁজে বের করব। এরপর কমল মালবিকা এবং আধাবনের কল হিস্টোরি এনে দেয়। সবগুলো নম্বর বিশ্লেষণ করে একটি নম্বর দেখে একটু অদ্ভুত মনে হচ্ছিল। এই জন্য মুগিলান সেই নম্বরটির খোঁজ নিতে বলে। এর মধ্যে মুগিলানের সাথে দেখা করতে 3 জন ব্যক্তি আসে। একজন মালবিকার বাবা, অন্যজন মালবিকার ভাই কার্তিক আর মালবিকার চাচার বড় মেয়ে মীনাক্ষী। মালবিকার বাবা জানায় স্যার, কিছুদিন আগে আমরা বাড়িতে গিয়েছিলাম, তখন ও খুব হাসি খুশি ছিল। আসলে কার্তিক একটি মেয়েকে ভালোবাসে আর সেই মেয়েও সেদিন তাদের সাথে গিয়েছিল। মূলত মালবিকার বাবা চাচ্ছিল তার বাড়িটা কার্তিকের নামে রেজিস্ট্রেশন করে দিবে। আর এই ব্যাপারে কথা বলতে মালবিকার বাবা মালবিকার সাথে দেখা করতে গিয়েছিল
আর মালবিকাও তাকে আশ্বস্ত করে বলেছিল ওই বাড়িটা তো ওরই হবে, তুমি কোনো চিন্তা করো না, তোমরা একটা ডেট দাও, আমি গিয়ে সিগনেচার করে দিয়ে আসবো। মূলত ওই দিনই তারা মালবিকার সাথে শেষ দেখা করেছিল। মুগিলান জানতে চায় এরপর আর কোনো যোগাযোগ হয়নি। কার্তিক বলে, স্যার একবার ফোন করেছিলাম, বাড়ির রেজিস্ট্রেশনের ডেট পড়েছিল তো, তাই দিদির সিগনেচারের জন্য দিদিকে জানিয়েছিলাম, ও বলেছিল ও সময় মতো এসে পড়বে। মুগিলান আবার জানতে চায় আপনাদের সাথে কোনো কিছু শেয়ার করেছিল? মালবিকার বাবা বলে ও তো আমাদের কাছে খুব বেশি কিছু শেয়ার করতো না, তবে মীনাক্ষীর কাছে সব কিছু শেয়ার করত। এরপর মীনাক্ষীর কাছে জানতে চাইলে মীনাক্ষী বলে ওর বিয়ের আগে ও মাঝে মধ্যে আমার কাছে এটা ওটা শেয়ার করত। মীনাক্ষীর কথা আমরা এটাও জানতে পারি একটি ডান্স পারফরমেন্সে মালবিকার সাথে আদাবনের পরিচয় হয়েছিল, আর ওই প্রোগ্রামে একে অন্যের পারফরমেন্স পছন্দ হয়, তারা ধীরে ধীরে বন্ধু হয়ে ওঠে। আর এর কিছুদিন পর আদাবনের বাবার মৃত্যু হয়। আচমকা বাবার মৃত্যুতে আদাবন গভীর বিষণ্ণতায় ডুবে যায়। তখন সেলভা আর মালবিকা দুজনেই আদাবনকে বোঝানোর চেষ্টা করে যে জীবন তো কারোর জন্য থেমে থাকে না, যার সময় হয় তাকে যেতে হবে। এভাবেই ধীরে ধীরে আদাবন ওই বিষণ্ণতা থেকে বের হয়ে আসে। আস্তে আস্তে মালবিকার সাথে আদাবনের সম্পর্কটাও ভালোবাসাতে রূপ নেয়। তাদের ভালোবাসা গভীর হয়, এমনকি একদিন সে সরাসরি বিয়ের প্রস্তাবও দেয়। কিন্তু মালবিকার পরিবার ছিল মধ্যবিত্ত, তাই মালবিকা ওটি দ্বিধায় পড়ে যাচ্ছিল। তখন আদাবন মালবিকাকে বোঝায় আদাবন টাকার জন্য ভালোবাসেনি, আর এরপর থেকে তাদের ভালোবাসার পথ চলা শুরু। কিন্তু সব কিছুই ধীরে ধীরে বদলাতে থাকে। হঠাৎ করে একদিন আদাবন মালবিকার বাড়ির সামনে এসে মালবিকাকে কল করে দ্রুত তার সাথে দেখা করতে বলে। মালবিকা তড়িঘড়ি করে আদাবনের কারে এসে আদাবনের সাথে কথা বলছিল, আর আদাবন মালবিকাকে কিছু না বলেই হুট করে গাড়ি নিয়ে একটি পাহাড়ের চূড়ায় নিয়ে যায়। এরপর সূর্যোদয় দেখিয়ে বলছিল এই সূর্যের আলোয় তুমি আরও সুন্দর লাগছ। তবে মালবিকায় বিষয়টা ভালোভাবে নিচ্ছিল না, কারণ মালবিকার কথা তুমি এমন করলে কেন? আমার বাড়ির লোকেরা যদি জেনে যায় তাহলে তারা কি ভাববে? তখন আমার কি হবে? এরপর একদিন মালবিকা আর আদাবন বাইকে করে কোথাও যাচ্ছিল। হঠাৎই পাশ দিয়ে যাওয়া একটি গাড়িতে বসে থাকা এক লোক মালবিকাকে নিয়ে একটু বাজে মন্তব্য করায় আদাবন বাইক থামিয়ে ওই লোকটার সাথে ঝামেলা করেছিল। এগুলো না হয় বাদ দেওয়া যায়। এরপর একদিন মালবিকা তার মায়ের শাড়ি পরে আদাবনের কাছে আসে। মালবিকার ধারণা ছিল আদাবন হয়তো শাড়িতে দেখে তার প্রশংসা করবে, কিন্তু আদাবন বলে বসে এটা তুমি কি শাড়ি পরেছ? এই শাড়িতে তোমাকে একদমই ভালো লাগছে না, এরপর থেকে কখনোই এই শাড়িটা আর পরবে না। আর ওই দিন আদাবনের ব্যবহারে মালবিকা অনেক কষ্ট পায়। মালবিকা এই ঘটনাগুলো প্রতিনিয়তই মীনাক্ষীকে বলতো। মীনাক্ষী বলে ও বুঝতে পারছিল না ও তখন কি করবে। একদিকে ছিল ভালোবাসা আর অন্যদিকে ভয় আর অনিশ্চয়তা। মীনাক্ষীও মালবিকার অবস্থাটা বুঝতে পারছিল, তাই মীনাক্ষী তখন মালবিকাকে পরামর্শ দেয় তুই ওর থেকে একটু দূরত্ব তৈরি কর, তখনই ও তোর গুরুত্ব বুঝতে পারবে আর এতে করেও বদলেও যাবে। মীনাক্ষী বলে এরপর ও কখনোই আমার সাথে দেখা করেনি, এমনকি আমি যদি ওকে কলও করতাম ও আগের মতো আমার সাথে কথা বলতো না। এরপর একদিন জানতে পারলাম ও আদাবনের সাথে পালিয়েছে। তবে মীনাক্ষী যাওয়ার আগে মুগিলানকে এটা বলে যায় স্যার আদাবন খুব অদ্ভুত একটা ছেলে, আর তার একটা বন্ধু আছে সেলভা, ওর সাথে কথা বললে আপনি হয়তো অনেক কিছু জানতে পারবেন বলে মীনাক্ষী চলে যায়। এরপর মুগিলান পোস্টমর্টম করে ডক্টরের সাথে কথা বলে। ডক্টর মুগিলানকে জানায় রাজুর পেটের মধ্যে কেউ একটি বড় রড ঢুকিয়েছিল, আর ওর নখের মধ্যে কিছু স্কিনের স্যাম্পল পাওয়া গেছে। আমি সেগুলো ফরেন্সিক টিমকে পাঠিয়ে দিয়েছি, আপনি গিয়ে রিপোর্টটা সংগ্রহ করে নিন। এরপর মুগিলান ওই বাড়ির ড্রাইভারকে জিজ্ঞাসাবাদ করতে থানায় ডাকে। ড্রাইভার জানায় স্যার কয়েকদিন আগে আমি প্রতিদিনের মতোই কাজ করতে গিয়েছিলাম, কিন্তু গিয়ে দেখি বাড়ির গেট বন্ধ। আমি অনেকক্ষণ ডাকাডাকি করলে রাজু ভাই বেরিয়ে আসে। রাজু ভাই আমাকে বললেন স্যার আর ম্যাডাম গ্রামে গেছে, তারা বাড়িতে নেই, আমি যেন 3 দিন পর আসি। এই জন্য আমি ফিরে যাই, কিন্তু আবার যখন 3 দিন পর ফিরে আসি এসে দেখি গেট আবারও তালাবদ্ধ। ডাকাডাকি করেও কোনো সাড়া পাচ্ছিলাম না। ঠিক তখনই আমি উকি দিয়ে দেখি রাজু ভাইয়ের রক্তাক্ত লাশ পড়ে আছে। ঠিক তখনই আমি পুলিশকে খবর দেই। এরপর মুগিলান বাড়ির অন্য কাজের লোকদেরও জিজ্ঞাসাবাদ করে। তারাও একই কথা বলে যে রাজু নাকি তাদের সবাইকে 3 দিনের ছুটি দিয়েছিল এবং বলেছিল স্যার ম্যাডাম গ্রামে গেছে, তারা সবাই যেন 3 দিন পর আসে। ওই ড্রাইভার মুগিলানকে আরও একটি ঘটনার কথা বলে যে মালবিকা ম্যাডাম মাঝে মধ্যে ফ্যাক্টরিতে গিয়ে কাজ সামলাতেন। একদিন ঠিক এমন একটি কাজে গিয়েছিলেন, কিন্তু হঠাৎ করে রাজু ভাইয়ের ফোন আসতেই তিনি তড়িঘড়ি করে আবার বাড়িতে ফিরে যান। তবে বাড়িতে এসে তিনি যা দেখেন তাতে তার গায়ে লোম দাঁড়িয়ে যায়। মূলত ওই দিন মালবিকা বাড়ি ফিরে দেখে পুরো বাড়িটি ধোঁয়াচ্ছন্ন হয়ে আছে, আর ভিতরে আদাবন
আগুন জ্বালিয়ে অদ্ভুত সব কর্মকাণ্ড করছে। মূলত আধাবন নিজেকে শিব ভেবে তাণ্ডবের নাচ নাচছে। এমনকি সকাল থেকে রাত পর্যন্ত আধাবন একইভাবে নাচছিল। কেউই আধাবনকে থামাতে পারছিল না। অবশেষে রাত গভীর হলে একসময় আধাবন ক্লান্ত হয়ে মেঝেতে লুটিয়ে পড়েছিল। আর এরপর সবাই আধাবনকে তুলে বিছানায় নিয়ে গিয়েছিল। এই ঘটনার ব্যাপারে ওই বাড়ির কাজের বউ জানায় যে এই ঘটনার একদিন আগেই আধাবন একজন সাধুকে বাড়িতে এনেছিল। মূলত আধাবন সেদিন কোথাও যাওয়ার জন্য বাড়ি থেকে বের হয়েছিল। পথে ওই সাধুর সাথে তার দেখা হয়। ওই সাধু নাকি ভবিষ্যৎ বলতে পারত, আর আধাবনকে দেখে তার ভবিষ্যৎ বলেছিল। আধাবন এতটাই মুগ্ধ হয়েছিল যে ওই সাধুকে তার বাড়িতে নিয়ে আসে। ওই সাধু আধাবনকে বলছিল, তোমাদের বাড়িতে নিশ্চয় আজ মাছ রান্না হয়েছে, তাই না? এই কথা শুনে আধাবন চমকে ওঠে। আধাবন বলে ওঠে, গুরুজি, আপনি তো অলৌকিক লোক, আপনি কিভাবে জানতে পারলেন মাছ রান্না হয়েছে? এরপর আধাবন গুরুকে আদর যত্ন করে অনেক কিছু খাওয়ায়। তবে ওই সাধু খাওয়া দাওয়া শেষে বিদায় জানানোর আগে আধাবনের হাতে একটি পবিত্র সুতা বেঁধে দিয়ে যায়। আর এর পরবর্তী দিনই আধাবন অদ্ভুত আচরণ করছিল। আধাবন অনুভব করছিল কেউ যেন আধাবনের কানে কানে বলছে, তুই তোর নিজের মাকে মেরেছিস, তুই মালবিকাকে কেন বিয়ে করলি? ও তো একটা চরিত্রহীন মেয়ে, তুই ওকে ছেড়ে দে। আধাবনের এমন অস্বাভাবিক আচরণ দেখে কাজের বুয়া তখন মালবিকাকে জানিয়ে দেয়। মালবিকাও দ্রুত আধাবনের ঘরে যায়। আধাবনকে শান্ত করার চেষ্টা করে। মালবিকা আধাবনকে বোঝায়, শোনো, এখানে কেউ নেই, তুমি ভয় পেও না, আমি তো তোমার পাশে আছি, তুমি চুপ করে একটু ঘুমিয়ে পড়ো। সিন চলে আসে প্রেজেন্টে। মুগিলান আধাবনের ফ্যাক্টরির এক লোককে জিজ্ঞাসাবাদ করছে। ওই লোকটা জানায় আধাবনের বাবা মারা যাওয়ার পর সে নিজেই এই ফ্যাক্টরি সব কিছু সামলাত। একদিন এক কাস্টমারের অর্ডার ডেলিভারি না হওয়াতে আধাবন ভীষণ রেগে যাচ্ছিল, কারণ এতে করে 3 কোটি টাকার ক্ষতি হয়ে গিয়েছিল। অবশ্য ম্যানেজার বলছিল, স্যার, অর্ডার তো আপনি বদলে দিয়েছিলেন, দোষ তো আপনারই। আর এটা শোনার পরই আধাবনের মাথায় কিছু ধাক্কা লাগে। আধাবন আবার সেই কণ্ঠস্বর শুনতে পায়। আধাবনকে বলছে, তুই একটা লুজার, তোর জন্য কোম্পানি 3 কোটি টাকার লোকসান হলো। এরপর আধাবনের এই কাণ্ড দেখে ড্রাইভার দ্রুত মালবিকাকে কল করে বিষয়টি জানায়। সিন চলে আসে প্রেজেন্টে। সকাল হতে সেলভা থানায় এসে মুগিলানের কাছে জানতে চায়, স্যার, আধাবন আর মালবিকার সম্পর্কে কোনো তথ্য পাওয়া গেছে? মুগিলান তখন রেগে বলে, তুমি তো ভালো নাটক করছো ভাই। তোমার সব থেকে কাছের বন্ধুর বাড়িতে একজনের খুন হলো, আর তোমার বন্ধু এবং তার স্ত্রী নিখোঁজ, আর তুমি একদিন পরে এসে জিজ্ঞেস করছো তারা কোথায়? সেলভা তখন বলে, স্যার, আসলে আমি একটি মৃতদেহ ডেলিভার করতে কেরালাতে গিয়েছিলাম। মুগিলান তখন জিজ্ঞাসা করে, তোমার বন্ধু একটি কোম্পানির মালিক, সে চাইলে তোমাকে তার কোম্পানিতে ভালো একটি চাকরি দিতে পারত, তুমি সেটা না করে এমন কাজ কেন করছো? সেলভা জানায় তার বাবা একসময় এই কাজ করত, আর সেলভা নিজের পায়ে দাঁড়াতে চায়, এই জন্য সে তার বাবার ব্যবসা চালিয়ে যাচ্ছে। এরপর মুগিলান জানতে চায়, আমি শুনেছি আধাবন একটু অদ্ভুত স্বভাবের ছিল, এ বিষয়ে তুমি কিছু জানো? সেলভা বলে, স্যার, ওর বাবার মৃত্যুর পর ও অনেকটাই ভেঙে পড়েছিল, আর ওই সময় ওর সঙ্গে মালবিকার দেখা হয়। আমি আর মালবিকা মিলে ওকে স্বাভাবিক করার অনেক চেষ্টা করি। পরে একদিন আধাবন মালবিকাকে প্রপোজ করে, আর মালবিকাও সেটা মেনে নেয়। কিন্তু কিছুদিন পর আধাবনের ব্যবহার কেমন যেন হচ্ছিল। মালবিকাও তার কিছুদিনের জন্য ওর থেকে দূরে সরে গিয়েছিল। তখন আধাবন আবারও বিষণ্ণতায় ডুবে যাচ্ছিল। এর মধ্যে একদিন রাজু আমাকে কল করে জানায় যে আধাবন হয়তো কিছু করে ফেলতে পারে। আর সেটা শোনা মাত্রই আমি আর দেরি না করে আধাবনের কাছে ছুটে যাই। গিয়ে দেখি ও একবার অস্বাভাবিক আচরণ করছে। আমিও বুঝতে পারছিলাম না ও এমনটা কেন করছে, তাই আমি ওকে দ্রুত হসপিটালে নিয়ে যাই। হসপিটালে কয়েকদিন চিকিৎসার পর ও কিছুটা ভালো হয়ে যায়। তখন আমি মালবিকাকে ফোন করে সব কিছু জানাই, আর এরপর মালবিকাকে দেখতেও আসে। হাসপাতালে আধাবন মালবিকাকে দেখে বলছিল, দয়া করে আমাকে ছেড়ে যেও না, তোমাকে ছাড়া আমি বাঁচতে পারবো না। মালবিকাও তখন বুঝতে পারে আধাবনের হয়তো মন মানসিকতা ঠিক ছিল না, তাই ওর আচরণ এমনটা হয়ে গিয়েছিল। এই জন্য সে আধাবনকে বিয়ে করতে রাজি হয়, আর এরপর ওদের বিয়েটাও হয়ে যায়। সেলভা বলে, এরপর একদিন মালবিকা আমাকে কল করে জানায় যে আধাবন আজকাল অদ্ভুত আচরণ করছে, আমি যেন গিয়ে দেখি। আর মালবিকার কল পেয়ে আমি গিয়ে দেখি আধাবন চিৎকার করে করে বলছে, মালবিকাকে বিয়ে করে আমি ভুল করেছি, আমি আমার বাবা মাকে দেখতে চাই, আমি তাদের কবরের কাছে যাব। এটা বলে আধাবন তার বাবা মার কবরের দিকে ছুটে যাচ্ছিল। আর এই জন্য মালবিকাকে বাড়িতে রেখে আমি আর রাজু আধাবনের পিছু পিছু কবরস্থানে যাই। আর সেখানে গিয়ে দেখি আধাবন কবরস্থানে গিয়ে বাবা মায়ের কবরের পাশে বসে কান্না করছে, আর বলছে, তোমরা আমাকে ফেলে চলে গেলে কেন? আধাবন তখন মদ খেয়ে প্রচণ্ড নেশাগ্রস্ত। এরপর সেলভা আর রাজু
আদাবনকে আবার বাড়িতে নিয়ে আসে। কিন্তু বাড়িতে আসার পর আদাবন আবারও ঠিক একই রকম আচরণ শুরু করে। অবশ্য সেলভা অনেক কষ্টে আদাবনকে থামায়। এ পর্যন্ত বলার পর সেলভা মুগিলানকে জানায়, কেরালা যাওয়ার পথে ড্রাইভার আমাকে ফোন করে জানিয়েছিল যে রাজু ভাই মারা গেছেন আর আদাবন আর মালবিকার নিখোঁজ। এটা শোনার পরে আমি তথ্য নিতে এসেছি। এছাড়া আমি কিছু জানি না। আপনি প্লিজ ওদের খুঁজে বের করুন। মুগিলান বলে, ঠিক আছে, আপাতত তুমি শহরের বাইরে যেতে পারবে না। দরকার হলে তোমাকে আমরা আবার ডাকব। এই জন্য সেলভা বাড়িতে ফিরে যায়। আর বাড়িতে ফিরতেই তার মা বলে, তোকে খুঁজতে আদাবন এসেছিল। আর আদাবনের কথা শুনেই সেলভা তো পুরো হতবাক। সেলভা তার বাড়ির আশেপাশে আদাবনকে খুঁজছিল। আর এভাবেই খুঁজতে খুঁজতে একসময় রাত হয়ে যায়। আর এরপরই আচমকা সেলভার সামনে আদাবন এসে দাঁড়ায়। আদাবনকে দেখা মাত্রই সেলভা গাড়ি থেকে নেমে গিয়ে জানতে চায়, তুমি এতদিন কোথায় ছিলে আর এই অবস্থা কেন? চলো আমি তোমাকে নিয়ে যাচ্ছি। তবে আদাবন কোনো উত্তর না দিয়েই সেলভাকে মারতে শুরু করে। আদাবন মারছিল আর চিৎকার করে বলছিল, আমার মালবিকা কোথায়? তুই আমার মালবিকাকে মেরে ফেলেছিস, ওকে ফিরিয়ে দে। সেলভা তো পুরো হতভম্ব। সেলভার কথা আমি কেন মালবিকাকে মারব? তুমি এসব কি বলছো? সেলভা বুঝতে পারছে না সেলভা এখন কি করবে। তারপর অনেক কষ্টে সেলভা আদাবনকে হসপিটালে নিয়ে যায়। আর হসপিটালে নেয়ার পর ডক্টররা দ্রুত আদাবনের চিকিৎসা শুরু করে। কিছুক্ষণ পর আদাবন কিছুটা শান্ত হয়ে যায়। তখন আবারও আদাবন সেলভাকে বলছিল, মালবিকা কোথায়? আমাকে বাড়িতে নিয়ে চল, আমি ওর সাথে কথা বলতে চাই। আর তোর ফোনটা দে বলে আদাবন সেলভার ফোনটি নিয়ে যায়। এদিকে সেলভার ডক্টরের সাথে কথা বলছে। ডক্টর বলে ওকে থেরাপি দিতে হয়েছে, এই জন্য হয়তোবা ও কিছু জিনিস ভুলে গেছে, তবে চিন্তার কিছু নেই। তখনই এক নার্স এসে জানায়, আদাবন তো হাসপাতাল থেকে পালিয়েছে। আর এটা শুনে সেলভা তার নিজের নম্বরে কল করে। তবে আদাবন বলে, আমি আমার মালবিকার সঙ্গে দেখা করতে বাড়িতে যাচ্ছি, তুইও বাড়িতে চলে আয়। এদিকে মুগিলান আগে থেকেই বাড়ির সামনে দুজন কনস্টেবলকে ডিউটিতে রেখেছিল। তারা আদাবনকে বাড়িতে ঢুকতে বাধা দিচ্ছিল, কিন্তু আদাবন তাদেরকে উল্টো চিৎকার করে বলছিল, তোমরা কারা? আমার বাড়িতে আমি ঢুকবো, এখানে তোমরা কি করছো? আর আদাবন সেখানে বিশৃঙ্খলা তৈরি করায় একজন কনস্টেবল তড়িঘড়ি করে মুগিলানকে কল করে। আর খবর পাওয়া মাত্রই মুগিলানরা ঘটনাস্থলে ছুটে আসে। আর আদাবনকে এমন অস্বাভাবিক আচরণ করতে দেখে তারা আদাবন এবং সেলভা দুজনকেই থানায় নিয়ে যায়। কিন্তু থানায় আনার পরও আদাবন শান্ত হচ্ছে না। আদাবন বিশৃঙ্খলা করেই যাচ্ছে। সেলভাও শান্ত করার চেষ্টা করছে, কিন্তু আদাবন কোনো কিছুই মানছে না। মুগিলানও শেষমেশ বাধ্য হয়ে দুজনকেই লকআপে ভরে রাখে। এদিকে আদাবনের এমন অবস্থা দেখে মুগিলান আদাবনের ডক্টরের সাথে কথা বলে এবং জানতে চায় যে ও এমনটা কেন করছে। ডক্টর জানায়, আদাবনের মানসিক অবস্থা একদম ভেঙে পড়েছে। সে কখনো হঠাৎ করে রেগে যাচ্ছে, আবার কখনো গভীর বিষণ্ণতায় ডুবে যাচ্ছে। তার চিকিৎসা পুরোপুরি হয়নি, সেই জন্য এই অবস্থা। সিন চলে যায় পরবর্তী দিন। মুগিলান আদাবনের ফ্যাক্টরিতে গিয়ে ফ্যাক্টরির ম্যানেজারের সাথে কথা বলে এবং জানতে চায় যে আমি শুনেছি মালবিকা বেঙ্গালুরু গিয়েছে, আসলে ব্যাপারটা কি বলুন তো? ম্যানেজার তখন বলে, স্যার আমাদের তো বেঙ্গালুরুতে কোনো কিছুই নেই, আর ম্যাডাম যখনই বাইরে কোথাও যায় অন্তত আমাকে কিছু জানিয়ে যায়, কিন্তু আমি তো এই ব্যাপারে কিছুই জানি না। এরপর মুগিলান কমিশনারের সাথে দেখা করে কমিশনারকেও এই সব তথ্য জানায়। কমিশনার বলে, দেখো মুগিলান, আমার মনে হচ্ছে সব কিছু সেলভাই করেছে। হয়তো সে আদাবনের দুর্বলতা ব্যবহার করে মালবিকাকে গায়েব করে দিয়েছে। এই জন্য মুগিলান সেলভাকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ শুরু করে। মুগিলান জানতে চায়, মালবিকার আর তোর সাথে কী সম্পর্ক আছে সেটা বল। মুগিলানরা ধারণা করছে মালবিকার সেলভার মধ্যে হয়তোবা কোনো অবৈধ সম্পর্ক ছিল। রাজু হয়তোবা সেই বিষয়টা সম্পর্কে জেনে গিয়েছিল, সেজন্য তার রাজুকে খুন করেছে। আর আদাবন তো মানসিক রোগী, তাকে ধীরে ধীরে সরিয়ে দিতে পারলেই সমস্ত সম্পত্তি হাতিয়ে নেওয়া যেত। অবশ্য এগুলো শুনে সেলভার চোখ দিয়ে অঝরে জল গড়িয়ে পড়ছিল। সেলভা তখন কাঁপা কাঁপা কণ্ঠে বলছে, স্যার দয়া করে এমন কিছু বলবেন না। মালবিকা তো আমার বোনের মতো ছিল, আর ও তো এখন বেঁচেই নেই। আর এটা শোনার পর মুগিলানের মুখটা যেন শুকিয়ে যায়। অন্যদিকে লকআপে থাকা আদাবনও হাউমাউ করে কেঁদে ওঠে, বলে ওঠে, সেলভা তুই কি বললি? এটা মালবিকা মরতে পারে না। আদাবন আবারও পাগলামো শুরু করে, আর পরিস্থিতি এতটা নিয়ন্ত্রণের বাইরে চলে যায় যে জন্য পুলিশ তাকে হসপিটালে নিয়ে ভর্তি করে। আর এদিকে সেলভা মুগিলানকে পুরো ঘটনা খুলে বলছে। সিন চলে যায় ফ্ল্যাশব্যাকে। যেদিন রাতে আদাবন তার বাবা মায়ের কবরে গিয়ে আবার ফিরে এসেছিল, ঠিক সেই রাতে রাজু ফোন করে সেলভাকে ডেকে পাঠায়। সেলভা আদাবনের বাড়িতে ছুটে যায়, আর বাড়িতে গিয়ে সে যা দেখতে পায় তা সে কল্পনাও করেনি। বিছানার মধ্যে মালবিকার নিথর দেহটি পড়ে আছে, আর আদাবন নির্বাক শূন্য দৃষ্টিতে পাশেই বসে আছে। সেলভা ভালো করে জানে আদাবন এখন সেন্সে নেই,
তাই পাগলামির মধ্যে হয়তোবা মালবিকার হত্যা করে ফেলেছে। আধাবান তখনও বলে যাচ্ছে, আমি ওকে মেরে ফেলেছি। এদিকে রাজু বলছিল, আমাদের এখনই পুলিশকে জানাতে হবে, এটা তো পুলিশ কেস হবে। এদিকে আধাবানও মানসিকভাবে অসুস্থ, তাই আধাবানের শাস্তিটাও কম হবে। কিন্তু আধাবান আরও পাগলামো করছিল। আধাবান বারবারই বলছে, আমি মালবিকার কাছে যেতে চাই, দয়া করে তোমরা পুলিশকে ডেকো না, কারণ পুলিশ ওর কাছ থেকে আমাকে কেড়ে নিবে। আমি ওর সাথে আরও কিছু সময় কাটাতে চাই। তুই মালবিকার এমবাবিং করে দে, যা টাকা লাগে আমি দিব। বলে আধাবান কিছু টাকাও বের করে দেয়। এদিকে সেলভাও আধাবানের যন্ত্রণাটা বুঝতে পারছে, সেও সহ্য করতে পারছে না। এই জন্য সেলভা তার অ্যাম্বুলেন্স সেন্টারে গিয়ে প্রয়োজনীয় সকল জিনিসপত্র নিয়ে আসে আর আধাবানের কথা মতো এমবাবিং করে দেয়। মালবিকা এমনভাবে শুয়ে আছে, আধাবানের মনে হচ্ছিল মালবিকা হয়তো গভীর ঘুমে ঘুমাচ্ছে। এদিকে সেলভা রাজুকে সারা রাত এসি চালিয়ে রাখতে বলে। সেলভা বলে, আমি সকালে একটি বক্সের ব্যবস্থা করব। এই বলে সেলভা চলে গিয়েছিল। সিন প্রেজেন্টে সেলভা মুগিলানকে বলে, স্যার পরবর্তী দিনই আমি একটি ডেলিভারির কাজে কেরালা চলে যাই, আর এরপরে আমি ওই ঘটনার কথা শুনতে পাই। আবার আপনারা বলছিলেন ঘরের মধ্যে কাউকে পাওয়া যায়নি, তাহলে মালবিকার দেহটি কোথায় গেল? তার মানে মালবিকার বডিটি কোথায় আছে সেটা একমাত্র আধাবানই জানে। এদিকে আধাবানের পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে, আধাবানকে শান্ত করতে শক থেরাপি দেয়া হয়। আর শক থেরাপির কারণে আধাবান তার স্মৃতিশক্তি পুরোপুরি হারিয়ে ফেলেছে। আর এসব শুনে মুগিলানও সরাসরি ডক্টরের সাথে দেখা করে। আধাবানের ব্যাপারে জানতে চাইলে ডক্টর একটু সংকোচ করে বলে যে আমি নিশ্চিত করে কিছু বলতে পারবো না। যদি সে নিয়মিত চিকিৎসা নিত তাহলে এতদিনে সে অনেকটাই সেরে উঠত। কিন্তু সমস্যা হলো, কিন্তু মুগিলানেরও এখানে কিছু একটা গণ্ডগোল মনে হচ্ছে। এজন্য মুগিলান কমলের সাথে আলোচনা করছিল। মুগিলানের ধারণা কিছু একটা বাদ পড়েছে, এমন কিছু যেটা এখনও তাদের চোখ এড়িয়ে যাচ্ছে। অবশ্য কমল তা মানতে নারাজ। কমল বলে, না স্যার, সব কিছুই তো পরিষ্কার। এই সব কিছুর পেছনে ওই পাগল আধাবানের হাত আছে। কেসটা জটিল লাগছে ঠিকই, কিন্তু আসলে কেসও কিছুই নেই। তবে মুগিলান এক মুহূর্ত চুপ থেকে শুধু এটাই বলে, ধরলাম আধাবানই এসব করেছে, তারপরও কেন জানি এই কেসটা এরকম একটা মোড় এসে শেষ হয়ে যাওয়াটা আমার কাছে সন্দেহজনক মনে হচ্ছে। মুগিলান কমিশনারের সাথে দেখা করে আর এই কেসের পুরো বিস্তারিত সব কিছু জানায়। কমিশনার বলে, দেখো মুগিলান, তোমার এখন উচিত এই কেসে সেলভাকে ফাঁসিয়ে দেয়া। আমাদের অনেক পেন্ডিং কেস আছে, এত কিছু দেখার সময় নেই। এই কেস বাদ দাও, পরে দেখা যাবে। কিন্তু মুগিলানের কথা, স্যার আমি সেটা করতে পারবো না, কারণ সেলভার বিরুদ্ধে একটা প্রমাণও নেই। এরপর মুগিলান থানায় ফিরে একা একা চিন্তা করছিল। আর হঠাৎই মুগিলানের কিছু একটা মনে পড়ে যায়। মুগিলান দ্রুত মালবিকার কল হিস্ট্রি চেক করে আর কনস্টেবলের কাছে জানতে চায়, আমি যে তোমাকে একটা নম্বরের তথ্য আনতে বলেছিলাম সেটা এনেছ? কনস্টেবল জানায়, স্যার নম্বরটা কার্তিকের গার্লফ্রেন্ডের, মানে যার সাথে বিয়ে হওয়ার কথা ছিল। কার্তিক মূলত মালবিকার ভাই। ঠিক তখনই ফরেন্সিক টিম থেকে কল আসে। তারাও জানায় রাজুর নখের মধ্যে যে ডিএনএ স্যাম্পল পাওয়া গেছে সেটা আধাবান, সেলভা বা মালবিকা কারোর সঙ্গে ম্যাচ করেনি। আর ফরেন্সিক থেকে এটা জানার পর মুগিলান এখন স্পষ্ট বুঝতে পারছে এদের বাইরেও এই কেসে তৃতীয় কোনো ব্যক্তি আছে যে এই পুরো রহস্যের চাবিকাঠি নাড়ছে। এরপর মুগিলান কার্তিকের গার্লফ্রেন্ডের সাথে দেখা করে এবং জানতে চায়, ঘটনার ঠিক আগের দিন তুমি মালবিকাকে ফোন করেছিলে কেন? এই মেয়েটির নাম হচ্ছে সিমি। এরপরই সিমি ধীরে ধীরে সব কিছু খুলে বলতে শুরু করে। সিমি যেমনটা বলছে, সিমি আর কার্তিক একে অন্যকে ভালোবাসত। একদিন কার্তিক সিমির কাছে কিছু টাকা ধার চাচ্ছিল, কিন্তু সিমির কাছে তখন টাকা না থাকায় সিমি তার গলার চেনটি কার্তিককে দিয়ে সেটি বন্ধক রাখতে বলেছিল। আর কথা মতো কার্তিক চেনটি বন্ধ করে গেছিল। তবে এর কিছুদিন পর সিমি তার চেনটি ফেরত চাইলে কার্তিক শুধু আজ দিচ্ছি কাল দিচ্ছি বলে সিমিকে ধৈর্য ধরতে বলছিল। তবে আস্তে আস্তে সিমি বুঝতে পারে কার্তিক অনেকের কাছ থেকে ঋণ নিয়েছে, কারণ প্রতিনিয়ত বিভিন্ন পাওনাদারেরা কার্তিককে ফোন করতে শুরু করে। আবার কার্তিক তার ফোনের মধ্যে কোনো একটি অ্যাপস নিয়ে ব্যস্ত। কার্তিকের আচরণেও সিমির কেন যেন সন্দেহ হচ্ছিল। এই জন্য সিমি একসময় কার্তিকের কাছে সত্যটা জানতে চায়। আর কার্তিকও জানায় সে এবং তার দুই বন্ধু মিলে একটি বেটিং অ্যাপে ইনভেস্ট করেছে। সেখানে নাকি 10,000 টাকা ইনভেস্ট করলে গেম খেলে 1 কোটি টাকা পর্যন্ত জেতা যায়। আর কার্তিকের থেকে এটা জানার পর সিমি মালবিকাকে কল করে সব কিছু বলে দেয়। সাথে এটাও বলে, আমি কার্তিককে বিয়ে করতে পারছি না, কারণ ওর তো কোনো ভবিষ্যৎই নেই। সিন চলে আসে প্রেজেন্টে। কমল কার্তিকের সাথে দেখা করে কার্তিকের কাছে জানতে চায়, তুমি তো বলেছিলে সেদিন তোমার বোনের সঙ্গে শুধুমাত্র প্রপার্টি সিগনেচার নিয়ে কথা হয়েছিল, কিন্তু তোমাদের কল হিস্ট্রি বলছে তোমাদের সাথে অনেক সময় কথা হয়েছে। এত সময় তোমাদের মধ্যে কি কথা হয়েছিল? আর এটা শোনা মাত্র কার্তিকে একটু ঘাবড়ে যায়। কার্তিক কমলকে ধাক্কা দিয়ে সেখান থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করে।
আর এরপরে রাস্তার মোড়ে আসতেই কার্তিক তার এক বন্ধুকে দেখতে পেয়ে তার বাইক নিয়ে পালানোর চেষ্টা করছিল। আবার মুগিলানও এদিক দিয়ে যাচ্ছিল, তাই মুগিলান তাদের ধরতে চেষ্টা করলে কার্তিক সেখান থেকে পালিয়ে যায়। আর কার্তিকের বন্ধু পুলিশের হাতে ধরা পড়ে। এরপর কার্তিকের ওই বন্ধুকে থানায় নিয়ে ইচ্ছামতো উত্তম মাধ্যম দিয়ে জিজ্ঞাসাবাদ শুরু করা হয়। আর এরপরে আসল সত্যিটা উঠে আসে। কার্তিকের ওই বন্ধু জানায় কার্তিক একদিন তাদের দুজনকে একটি গেমের লিঙ্ক পাঠিয়েছিল। প্রথমে ওই অ্যাপের মধ্যে তারা 10,000 টাকা ইনভেস্ট করেছিল। আর সেই 10,000 টাকা ইনভেস্ট করে তারা গেম খেলে সেখান থেকে ভালো একটা অঙ্ক জিতেও নিয়েছিল। সেই টাকায় তারা বাইক থেকে শুরু করে বেশ কিছু জিনিসপত্র কিনে ফেলে। খুব ভালো দিন কাটছিল, কিন্তু তাদের সেই আনন্দ আর বেশি দিন টিকেনি। কারণ কয়েকদিনের মধ্যেই তারা ওই গেমে লস করতে শুরু করে। তাও একবার দুবার না, টানা লস। কয়েকদিন আগেই জেতা টাকা দিয়ে তারা যে জিনিসপত্র কিনেছিল, বাধ্য হয়ে তাদেরকে একসময় ওই সকল জিনিসপত্র বিক্রি করে দিতে হয়। আর ধীরে ধীরে তারা ওই অ্যাপের প্রতি এতটা অ্যাডিক্টেড হয়ে গিয়েছিল, প্রথম তারা ওর থেকে ধার নিতে শুরু করে। কিন্তু পরবর্তীতে ধার না পেয়ে তারা নিজ বাড়ি থেকে টাকা, স্বর্ণ, বিভিন্ন জিনিসপত্র চুরি করতে শুরু করে। আর এর মধ্যেই সিমি কার্তিকের বিষয়টি জানতে পেরে মালবিকাকে জানিয়ে দেয়। আর মালবিকা সব কিছু জানার পর মালবিকা তার বাবাকে কল করে সব কিছু জানাতে যাচ্ছিল, কিন্তু কার্তিক ফোন ধরায় কার্তিক বুঝতে পারে মালবিকা কি বলতে চাচ্ছে। এই জন্য মালবিকা যেন কিছু বলতে না পারে, তাই কার্তিক তার বাবার ফোনটা বন্ধ করে দেয়। তবে মালবিকা বারবার কার্তিককে ফোন করে বোঝাতে চেষ্টা করছিল যে এগুলো করিস না। কার্তিকও বলছিল আমি কিছুই করিনি, আমাকে একটু সময় দাও, আমি সব ঠিক করে ফেলবো। যাদের থেকে ঋণ নিয়েছি আমি সব ঋণ পরিশোধ করে দেব। কারণ কার্তিক তখনও বিশ্বাস করছে সে হয়তো একদিন জিততে পারবে। এরপর একদিন রাতের বেলা কার্তিক তার বন্ধুদের নিয়ে ড্রিঙ্কস করছিল। আর সেখানে কথায় কথায় কার্তিক বলে ওঠে, আমার বোনের এই টর্চার আর সহ্য করতে পারছি না, ওকে একবার ভালোভাবে বোঝাতে হবে, না হলে সব কথা বাবাকে বলে দিতে পারে। আর সেই রাতে কার্তিক তার দুই বন্ধুকে নিয়ে মালবিকাদের বাড়িতে গিয়েছিল। আর ওই সময় আধাবান মাতাল অবস্থায় তার বাবা মায়ের কবরের কাছে চলে যাওয়ায় রাজু এবং সেলভাও আধাবানের পিছু করে সেখানে চলে যায়। মালবিকা তখন বাড়িতে একাই ছিল। এই সুযোগে কার্তিক ঘরের মধ্যে ঢুকে যায়। আর মালবিকাও কার্তিককে দেখে রীতিমতো অবাক। মালবিকা বলছিল, এই সময় তুই এখানে কি করছিস? আমি এখন কথা বলার অবস্থাতে নেই, তুই এখন চলে যা। কার্তিক মালবিকাকে বারবার বোঝানোর চেষ্টা করছে, তুই কেন বারবার ফোন করছিস, আমাকে তো টর্চার করছিস কেন? ছোট্ট একটা সমস্যা ঠিক হয়ে যাবে। মালবিকার কথা, তুই কিভাবে ঠিক করবি? তুই তো নিজেই কিছু করিস না। আর তোর গার্লফ্রেন্ড সিমি, সেও তো তোকে ছেড়ে চলে গেছে। তুই কেমন পুরুষ? তুই আদৌ কি কোনো পুরুষ মানুষ? এমনিতেই কার্তিক নেশার ঘোরে। তারপরে এটা শোনায় কার্তিকের মাথা গরম হয়ে যায়। এই জন্য কার্তিক পাশে থেকে একটি মেটাল ফ্লাওয়ার বেস নিয়ে মালবিকার মাথায় আঘাত করে। সাথে সাথে মালবিকার মাথা ফেটে রক্ত বের হতে শুরু করে। আর এভাবে মালবিকার মৃত্যু হয়। ঘটনাটি এতটাই আচমকা হয়ে গিয়েছে, কার্তিকও একদম হতভম্ব। কার্তিক দ্রুত তার বন্ধুদেরকে জানায় যে আমার ভুল থেকে এটা হয়ে গেছে, আমি আমার বোনকেই মেরে ফেলেছি, এখন আমি কি করব? তবে তার বন্ধুদের মনে পড়ে মালবিকাদের বাড়িতে তো সিসিটিভি ক্যামেরা ইনস্টল করা রয়েছে, তার মানে তারা ধরা পড়ে যাবে। এই জন্য তারা আবার ওই বাড়িতে যায়। এদিকে আধাবান তখন ফিরে এসেছে। আধাবান তো তখন নিজেই সেন্সে নেই। আধাবান ভাবছিল মালবিকা ঘুমিয়েছে, এই জন্য আধাবান মালবিকার পাশেই ঘুমিয়ে পড়েছিল। কার্তিকও সেই সুযোগটি কাজে লাগিয়ে তার দুজন বন্ধুকে নিয়ে সেখান থেকে হার্ড ডিস্ক চুরি করে সেটাকে ভেঙে নদীতে ফেলে দেয়। আর এর পরবর্তী দিনে কার্তিকরা একটি ট্যুরে চলে যায়। কার্তিক ভাবছিল কেউ হয়তোবা তাকে মালবিকার মৃত্যুর খবরটি দিবে, কিন্তু 4 দিন পার হয়ে যায়, তবুও কোনো খোঁজ খবর নেই। এই জন্য কার্তিকটা 3 জন আবারও আধাবানদের বাড়িতে যায়। তবে তারা গিয়ে বাড়ির গেটে তালা মারা দেখে দেয়াল টপকে বাড়ির মধ্যে প্রবেশ করে, কারণ তাদের ধারণা বাড়ির মধ্যে মালবিকার বডিটি এখনও থাকতে পারে। তবে তারা বাড়িতে ঢুকতেই শব্দ পেয়ে রাজুর ঘুম ভেঙে যায়। আর রাজু তাদেরকে ধরার চেষ্টা করলে তারা 3 জন বাঁচার জন্য রাজুর পেটের মধ্যে রড ঢুকিয়ে রাজুকে খুন করে। তবে এটাও হয়ে গিয়েছিল একদমই আচমকা। আর রাজুর এই মৃত্যুটিকে দুর্ঘটনা দেখাতে তারা রাজুকে দোতলা থেকে নিচে ফেলে দেয়। আর এরপর ঘরের ভিতর থেকে সকল প্রমাণ মুছে ফেলে। মূলত এই ছিল মালবিকা আর রাজুর মৃত্যুর রহস্য। সিন চলে আসে প্রেজেন্টে। সব কিছু শোনার পর সেলভা একদমই কান্নায় ভেঙে পড়েছে। সেলভা শুধু বলে, তোমরা কি করে পারলে এমনটা করতে? তোমরা একটা পরিবারকে ধ্বংস করে দিয়েছ। এদিকে কার্তিকও বুঝতে পারছে সে কত বড় ভুল করে ফেলেছে। তবে কার্তিক কাউকে মারতে চায়নি। অ্যাপের অ্যাডিকশন, ইগো, মদ সব কিছু মিলিয়ে সে নিজেই ধ্বংস হয়ে গিয়েছিল। তাই এই গিল্ট নিয়ে সে আর বাঁচতে পারছে না। এই জন্য কার্তিক তার ফোনে একটি ভিডিও রেকর্ড করে নিজের সকল অপরাধ স্বীকার করে
নিজের জীবন শেষ করে দেয়। আর এই ভিডিও মুহূর্তেই ভাইরাল হয়ে যায়। কার্তিকের ভিডিওর ওই জবানবন্দির ভিত্তিতে সেলভাকেও ছেড়ে দেওয়া হয়। এরপর আমাদের দেখানো হয় সেলভা আর আদাবান দুজন কোথাও বসে আছে। তবে একটা প্রশ্ন এখনও রয়ে গেছে, সেটা হচ্ছে মালবিকার বডিটি কোথায় গেল। সেলভা আদাবানের কাছে এখনও জানতে চাচ্ছে তুই মালবিকার বডিটি কি করেছিস, কিন্তু আদাবান কিছুই বলতে পারছে না। আর এরপরে আমাদের দেখানো হয় শহর থেকে দূরে আদাবানদের একটি গেস্ট হাউস আছে। ওই গেস্ট হাউসের দোতলার রুমে একটি বক্সের মধ্যে মালবিকার বডিটি লুকিয়ে রাখা হয়েছে। মূলত আদাবান মালবিকার বডিটি সংরক্ষণ করতেই, তার স্মৃতি ধরে রাখতেই তাকে সেখানে নিয়ে গিয়েছিল। কিন্তু আদাবানের ভিতর থেকে সব স্মৃতি মুছে গেছে। এই জন্য আদাবান আর মনেই করতে পারছে না সেই মালবিকার বডিটি সেখানে রেখে এসেছিল। এর মধ্য দিয়ে মুভিটি শেষ হয়। অ্যাপের আসক্তি কিভাবে একজন মানুষকে ধ্বংস করে দিতে পারে, এই মুভিটি তার বাস্তব উদাহরণ। তাই আপনাদের প্রতি আমার অনুরোধ থাকবে, এই ধরনের আসক্তি থেকে নিজে এবং নিজের পরিবারকে দূরে রাখুন। আমি নিজেও আপনাদের কাছে ক্ষমা প্রার্থী, কারণ আমিও না বুঝে এই ধরনের অ্যাপের প্রমোশন করেছিলাম। তবে আমি যখনই বুঝতে পেরেছি, আমি আমার চ্যানেল থেকে সবগুলো প্রমোশনের ক্লিপ মুছে ফেলেছি। আর অদূর ভবিষ্যতে প্লাবন ওয়ার্ল্ড বা প্লাবন ইউনিভার্সে কোনো ধরনের অ্যাপের প্রমোশন আসবে না। আপনাদের কাছেও আমার জোর অনুরোধ থাকবে, আপনারা এইসব জিনিস থেকে দূরে থাকুন, অন্যদেরকে দূরে রাখার চেষ্টা করুন। তো মুভিটি আপনার কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুল করবেন না। দেখা হবে অন্য কোনো মুভি বা সিরিজের এক্সপ্লেনেশন ভিডিওতে। ততক্ষণ সব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।